হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আজ আমরা জাতীয় শিক্ষানীতি যেটা 2020 এই নিয়ে আলোচনা করতে এসেছি। তো আমাদের জাতীয় শিক্ষানীতি এর আগে দুবার হয়েছে। প্রথম যেটা হয়েছিল 1968 সালে, কোঠারি কমিশন তার সুপারিশ করেছিল। ইউজিসির চেয়ারপারসন ডিএস কোঠারি, উনি ছিলেন এই কমিশনের চেয়ারম্যান। তো তার সুপারিশের ভিত্তিতে যে শিক্ষানীতি নেওয়া হয়েছিল, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার লক্ষ্যই ছিল যে জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ এই সব বৈষম্য না করে সবাইকে একটা কোয়ালিটি এডুকেশন দিতে হবে একটা লেভেল পর্যন্ত। এবং সেই সময়ে ঠিক করা ছিল যে ক্লাস 10+2+3 এরকম একটা পলিসি ঠিক করা ছিল যে এই পলিসিতে দেশের শিক্ষা ব্যবস্থা চলবে। আর অবশ্যই শিক্ষার মাধ্যম যেটা হবে মাতৃভাষা, একটা গুরুত্ব দেওয়া হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের স্তরে যেন গবেষণার কাজটা ঠিকঠাক চলে। মোটামুটি সীমিত কিছু লক্ষ্য নিয়ে 1968 সালে আমাদের প্রথম জাতীয় শিক্ষানীতি শুরু হয়েছিল। তো এই যে শিক্ষানীতিটা নেওয়া হয়েছিল, তার পারফরম্যান্স কেমন হয়েছিল সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য হয়নি। তার কারণ, একটা জাতীয় শিক্ষানীতি নিতে গেলে তার জাতীয় কার্যক্রম একটা থাকা দরকার, কিন্তু সেটাকে ঠিক করে বের করা হয়নি, সেটা তৈরিও করা হয়নি সেভাবে। তারপর ভারতের অর্থনীতির অবস্থা তখন যে খুব ভালো ছিল এমনও নয়। ভারত চীন যুদ্ধ 62 থেকে শুরু করে কয়েক বছর চলেছে। তারপর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধেছে। এরকম একটা অবস্থায় ভারতের অর্থনৈতিক অবস্থা যে ভালো ছিল না সেটা বলাই বাহুল্য। তো যাই হোক, সেই 68 সালের যে শিক্ষানীতি অল্প কিছু টার্গেট নিয়ে শুরু হয়েছিল, সেই টার্গেট ততটা সাকসেসফুল হয়নি। তবে একটা ব্যাপার হয়েছিল কি, যে 10+2+3 এই যে প্যাটার্নটা মোটামুটি সারা দেশে কম বেশি চালু হয়ে গিয়েছিল। আর এটাকে পুরোপুরি চালু করার ক্ষেত্রে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষা ছিল রাজ্য তালিকায়। তোমরা জানো যে আমাদের যে সাবজেক্টগুলো আছে, কে কোন বিষয়ে আইন প্রণয়ন করবে তার স্টেট লিস্ট আছে, সেন্ট্রাল বা ইউনিয়ন লিস্ট আছে, আর কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা আছে। মানে স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের মধ্যে কনকারেন্ট লিস্টে যে আইন পাস হবে, সে আইনে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে যদি কোনো সংঘর্ষ বাধে, তাহলে দেখা যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনটা সেটাই বেশি কার্যকর হবে। কিন্তু শিক্ষা তখনও পর্যন্ত ছিল স্টেট লিস্টে। এখন দ্বিতীয় যে শিক্ষানীতি নেওয়া হলো, অ্যাডপ্ট করা হলো, সেটা হচ্ছে 1986। এটা ছিল 68, এটা 86, মানে 6 আর 8 কিন্তু উল্টে গেছে। মনে রাখার জন্য এই ট্রিক্সটা মনে রাখতে পারো। তাহলে সেকেন্ড যে আমাদের জাতীয় শিক্ষানীতি নেওয়া হলো সেটা হচ্ছে 1986 সাল। 86 সালে যে জাতীয় শিক্ষানীতি নেওয়া হয়েছিল সেটা আবার 1992 সালে একটু মডিফাইড হয়েছিল। মডিফাইড মানে এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল 1986 সাল, মানে 1986 সালে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের রাজীব গান্ধী। তার আমলে যে শিক্ষানীতি নেওয়া হয়েছিল সেখানে শিক্ষার আধুনিকীকরণের উপর বেশি জোর দেওয়া হয়েছিল এবং আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এডুকেশনে ইনফরমেশন টেকনোলজিকে নিয়ে আসা, আর্লি চাইল্ডহুড কেয়ার, উমেন্স এম্পাওয়ারমেন্ট, অ্যাডাল্ট লিটারেসি আর টিচার্স এডুকেশন, এই বিষয়গুলোতে জোর দেওয়া ছিল যখন আমাদের দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়। 1992 সালে যখন এটাকে আপডেট করা হয়, তখন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও।
তিনিও কংগ্রেসি মন্ত্রী। সেই সময়ে যে আপডেটটা হয়েছিল তাতে বলা হয়েছিল কি, যে যদি প্রফেশনাল এবং টেকনিক্যাল যে এডুকেশান, আইটি এডুকেশান, সেগুলোর ক্ষেত্রে জাতীয় স্তরে একটা কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে। এই রকম কিছু মডিফিকেশান করা হয়েছিল 1992 সালে। মোটামুটি এটা ছিল 1986 জাতীয় শিক্ষানীতি। এরপর তো ওই যে শিক্ষানীতিটা নেওয়া হয়েছিল, ওর পারফরমেন্স কেমন ছিল? ওই পারফরমেন্সটা তুলনামূলকভাবে বেটার ছিল বলা যায় প্রথমটার তুলনায়। তার কারণ কি না, আগেই উল্লেখ করেছিলাম যে যখন প্রথম শিক্ষানীতি নেওয়া হয়েছিল তখন কিন্তু শিক্ষা ছিল স্টেট লিস্টে, আর দ্বিতীয় শিক্ষানীতি যখন নেওয়া হয়েছে তার আগেই কিন্তু শিক্ষাকে রাজ্য তালিকা থেকে নিয়ে যাওয়া হয়েছে কোথায় না, যুগ্ম তালিকায়। 1976 সালে যখন 42তম সংবিধান সংশোধন হলো, তখন 5টা বিষয় স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়। সেই 5টা বিষয়ের মধ্যে একটা ছিল এডুকেশন, আরেকটা ছিল ফরেস্ট, ওয়েটস অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই 5টা বিষয়কে স্টেট লিস্ট থেকে যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হয় বা কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়। এতে সুবিধে যেটা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট সারা দেশের জন্য যে আইন প্রণয়ন করবে, সেই আইনটা অন্যান্য স্টেটকে মেনে নিতে হবে বা সেই অনুযায়ী চলতে হবে। এর ফলে যেটা হলো যে সেন্টার কতকগুলো জাতীয় কর্মসূচি নিতে পেরেছিল, যেমন সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল প্রোগ্রাম, নবোদয় বিদ্যালয়, আর আইটির যে ব্যবহারটা রাজীব গান্ধীর আমলে নেওয়া হয়েছে, সেই বিষয়টাকে আরও বেশি কার্যকর করার ক্ষেত্রে একটা উদ্যোগ নেওয়া গিয়েছিল এই শিক্ষাটাকে আমাদের কনকারেন্ট লিস্টে আনার ফলে, যার ফলে এখানে পারফরমেন্স কিন্তু বেটার হয়েছে। এবার তাহলে প্রথম শিক্ষানীতি হলো 68, তারপর 24 ইয়ার্স কেটে গেছে, 18 ইয়ার্স পর অর্থাৎ 1986-এ গিয়ে দ্বিতীয়টি হলো, মাঝখানে 18 বছর গেল। তারও 4 বছর পর সেটাকে কিছুটা আপডেট করা হয়েছে। তো আমরা যদি 1992 সালটাকেই ধরি, তাহলে 92 থেকে 8 আর 20, 28 বছর, আর তার আগের 4 বছর ধরে নিলে 86 সালকেই ধরা হয়, তাহলে 32 বছর। 32 বছর পর আমাদের নতুন একটা শিক্ষানীতি হতে চলেছে। এবার আমাদের কয়েকটা বিষয় এখানে ভাবার বিষয় আছে। আজকের যারা তরুণ তরুণীরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছে, বা যারা আজকে এখনও বেকার হয়ে আছে, তাদের বয়স এই রকম 28, 30, 32 মোটামুটি এর মধ্যেই রয়েছে। তাহলে তারা কি অবস্থায় আছে না, আমরা যে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছিলাম সেই শিক্ষানীতির সঙ্গে আছে। দেখো, আমরা যে যুগে বাস করছি, এই যুগে আমাদের এই 2-3 বছরের মধ্যেই মোবাইলের ক্ষেত্রে কি হলো, 2G থেকে 4G, 5G পর্যন্ত চলে এসেছে। কম্পিউটারে উইন্ডোগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বলার উদ্দেশ্য একটাই যে টেকনোলজি কিভাবে চেঞ্জ হচ্ছে, আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে কীরকম পরিবর্তন ঘটছে। সেই জন্যই আমি এখানে একটা জিনিস উল্লেখ করেছি যে আমাদের যে প্রেজেন্ট সিনারিও, আমরা যে নতুন শিক্ষানীতি গ্রহণ করছি 2020-তে অর্থাৎ 2020-তে আমরা যে নতুন শিক্ষানীতি গ্রহণ করছি, তখন আমাদের কয়েকটা বিষয় একটু ভেবে দেখতে বলছি। সেটা হচ্ছে 1 নম্বর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটার সঙ্গে তোমরা পরিচিত আছো, যে কোনো দেশের যখন ওয়ার্কিং ফোর্স অর্থাৎ কর্মক্ষম যে শক্তি, মানুষের চালিকা শক্তি বা মানুষের কাজ করার যে ক্ষমতা, যেটাকে ধরা হয় 15 থেকে 59 বছর বয়স পর্যন্ত, 15 to 59 ইয়ার্স, এই জনসংখ্যার যে মানুষ, তাদের সংখ্যাটা আমরা অনেক বেশি অ্যাডভান্টেজেস অবস্থায় আছি 2018 সাল থেকে। 2018 সাল থেকে শুরু হয়ে এটা চলবে
সাল পর্যন্ত। সমীক্ষায় দেখা গেছে যে 2018 থেকে 2055 এই 37 বছর ধরে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে পারি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ব্যাপারটা তাহলে বোঝা গেল যে 15 থেকে 59, অর্থাৎ যাদেরকে কার্যক্ষম বলে ধরা হয়, কাজ করতে যারা সক্ষম, যাদের কর্মক্ষমতা রয়েছে, যাদেরকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারলে আমাদের ইকোনমিক প্রসপারিটি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক বেশি ঘটাতে পারবো, সেই সুযোগটা বা সেই লভ্যাংশ, জনসংখ্যার যে আমরা লভ্যাংশটা, সেটা কিন্তু পেতে পারি 1955 সাল পর্যন্ত। একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করা যেতে পারে। ধরো একটা পরিবারে 5 জন সদস্য আছে। এবার সেই 5 জন সদস্যের মধ্যে যদি একজন উপার্জনকারী হয়, তাহলে সেই পরিবারের অর্থনৈতিক অবস্থা, আর একটা পরিবারে যদি ওই 5 জন সদস্যের মধ্যে 2 জন বা 3 জন অর্থ উপার্জনকারী ব্যক্তি বা সদস্য থাকেন, তাহলে সেই পরিবারের অর্থনৈতিক অবস্থার মধ্যে অনেক পরিবর্তন ঘটবে। কিন্তু কখন ঘটবে? যদি দেখা যায় যে সেই 2 জন বা 3 জন তাদেরকে কাজে লাগানো গেছে। তারা যদি শুধুমাত্র ওই রান্না করা খাবার জন্যই বাড়িতে বাস করে বা সেরকমভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না। তাহলে একটা পরিবারের ক্ষেত্রে যে কথা বললাম, যে একজন উপার্জনকারীর জায়গায় যদি আমরা 2 জন 3 জন, আমরা দেখি কি গ্রামের দিকে এবং শহরের দিকেও দেখা যাবে যে অধিকাংশ পরিবারেই মহিলারা, বাড়ির মহিলারা হাউসহোল্ড ওয়ার্ক বা ডোমেস্টিক হেল্প হিসেবেই কাজ করে যান, হোম মেকার, তাদের অন্য কোনো রোল নেই। অথচ তাদেরকে যদি কোনো না কোনো কাজে লাগানো যেতে পারত, তাহলে সেই পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটত। এখন একটা পরিবারের অর্থনৈতিক অবস্থার যেভাবে উন্নতি ঘটত, আমাদের দেশের জনসংখ্যার হিসেব যখন করা হচ্ছে, তখন তো ওদেরকে বাদ দিয়ে নয়। তাই যদি হয়, তাহলে আমাদের যেটা দরকার, শুধু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই কথাটা আওড়ালে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না। কিন্তু সেটাকে করতে গেলে আমাদের সবাইকেই কর্মক্ষম অবস্থায় আনতে হবে, অর্থাৎ সক্রিয় ভূমিকায় আনতে হবে। ওই যে একটি পরিবারের 5 জন সদস্যের বললাম, যে ধরা যাক পরিবারের কর্তা, তার বয়স হয়তো 40 বা 45, তার স্ত্রী, তার বয়স, তার পরিবারের কর্তার বয়স যদি 45 হয়, এর বয়স ধরা যাক 40, তাদের 3টে বাচ্চা আছে। 3টে বাচ্চার একজনের বয়স 15, একজনের বয়স 12, একজনের বয়স 10। তাহলে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী ওই পরিবারের যে 15 বছর বয়স, যার বয়স 40 বছর, যার বয়স 45 বছর, তারা কিন্তু সবাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের আওতায় আছে। আর বাকি 2 জন যারা 12 বছর বা 10 বছর, তারা এর আওতায় আসেনি, কারণ তারা তখনও শিশু, তাদেরকে কাজের যোগ্য বলে মনে করা হচ্ছে না। তাহলে এই যে 3 জনের কথা বলা হলো, এই 3 জনের মধ্যে দেখা গেল যে যে বাড়ির মহিলা, সে হোম মেকার, সে কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। আর 15 বছর বয়সী ছেলে বা মেয়ে, সে হয় স্কুলে যাচ্ছে কিংবা স্কুলে যাচ্ছে না, এমনি খেলে বেড়াচ্ছে। তাহলে কি ওই পরিবারের উন্নতি আমরা খুব বেশি লক্ষণীয় অবস্থায় পাবো? যদি ছেলেটি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতো, তাহলে তার এক ধরনের স্কিল ডেভেলপমেন্ট হতো, সেটাও হচ্ছে না। আর মহিলাকেও আমরা কাজে পেলাম না। তাহলে দেখা যাচ্ছে একটা পরিবারের মধ্যেই, যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে এখানে 5 জনের মধ্যে যদি 3 জন হয়, তাহলে এটা পার্সেন্টেজে কত আসছে? মানে 60%। আমাদের সত্যি সত্যি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমাদের জনসংখ্যার এখন 60 বা 62% আমাদের কিন্তু এই অবস্থায় আছে যে কাজ করার 15 থেকে 59-এর মধ্যে তাদের বয়স। কিন্তু এই বললে তো আমাদের কোনো সান্ত্বনা নেই। এই বলে আমরা কি বলতে পারবো যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন খুব ভালো ঘটবে? এই অবস্থায় কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো নেই। আমেরিকায় এবং চীনে
যে ওয়ার্কিং ফোর্স আছে তাদের এভারেজ বয়স হচ্ছে 37, পশ্চিম ইউরোপে সেটা হচ্ছে 45, জাপানে সেটা এখন 49, আর ইন্ডিয়াতে ওই ওয়ার্কিং ফোর্সের অ্যাভারেজ এজ কত জানো? 28। তার মানে আমাদের সুযোগ অনেক বেশি। কিন্তু যে কথা বললাম যে একটা পরিবারের ওই 5 জন সদস্যের মধ্যে 3 জন যদি কোনো কাজে ইনভলভ না হয়ে থাকে, যদি 3 জন কিন্তু ওই 15 থেকে 59-এর মধ্যে আছে, 15 to 59 এর মধ্যে 3 জন, কিন্তু উপার্জনকারী 1 জন, তাহলে কোনো কাজে লাগছে না। তাহলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে আমাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে 15 বছর বয়সী ছেলে বা মেয়েটির কথা বললাম তার স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। যে হোম মেকার আছে সেই মহিলাকে কোনো না কোনোভাবে কাজের সঙ্গে যুক্ত করা। এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা পাবো না। আমাদের যুগ কিন্তু এগিয়ে চলেছে, যুগ থেমে নেই। আমাদের এই যে যুগে আছি, যে যুগে বাস করছি, তার রিকোয়ারমেন্টগুলো দেখো, যদি আমরা একটু ভেবে দেখি যে রিকোয়ারমেন্ট অফ দ্য এজ ইন দ্য ফিল্ড অফ, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যুগের প্রয়োজনটা কি? লাইভলিহুড, জীবন জীবিকা। জীবন জীবিকার ধরন পাল্টে যাচ্ছে। আগে মানুষ হয় কলকারখানায় কাজ করত, না হয় কৃষি কাজের সঙ্গে যুক্ত, অথবা কৃষি শ্রমিক, দিনমজুর। এবার সরকারি অফিসে কাজ, সেটা ব্যাংক, স্কুল অথবা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের কর্মক্ষেত্র এই রকম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। কিন্তু যদি আমরা আজকের কর্মক্ষেত্রের দিকে চোখ মেলি তাহলে দেখতে পাবো সেখানে বিউটি পার্লার থেকে আরম্ভ করে কত রকমের নূতন নূতন পেশা এসে হাজির হয়েছে। আমাদের হোটেল শিল্প গড়ে উঠেছে, রান্না করার কত রকম আইটেম এসে গেছে, আমাদের পোশাকের ধরন ধারণ কীভাবে পাল্টে গেছে, আমাদের জীবনযাত্রার ধরন পাল্টে যাচ্ছে। তাহলে আমাদের জীবন জীবিকা, লাইভলিহুড, লাইফস্টাইল, এমপ্লয়মেন্ট, ইকোনমিও চেঞ্জ হচ্ছে। এখানে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রেও অনেক রকমের পরিবর্তন ঘটছে। সব জায়গায় আমাদের পরিবর্তন ঘটছে বা আমরা ঘটাতে বাধ্য হচ্ছি যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে। কিন্তু আমাদের শিক্ষা 28 বছর বা 32 বছর ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। তাহলে এর কি আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে? এক কথায় আমরা মানতে বাধ্য যে এই শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তনের প্রয়োজন আছে এবং আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা আজকে যে শিক্ষাটা পাচ্ছি, এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের কী কাজে লাগছে? আমাদের ছেলেমেয়েরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারা অনেকেই বাড়িতে থাকা ছেলেমেয়েরা, তাদেরকে যদি ওই আপার প্রাইমারি পর্যন্ত পড়াতে বলা হয় তারা সব বিষয় পড়াতে পারবে না। তাদের দোষের কথা বলছি না, এটা যে তাদের দোষ তা কিন্তু নয়, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে সেভাবে তৈরি করেছে। আমাদের ইঞ্জিনিয়াররা এখন কাজ করতে ভয় পায়, তার কারণ তারা শিক্ষা প্রতিষ্ঠানে যে ডিগ্রি নিয়ে এসেছে সেই ডিগ্রিটা নিয়ে গিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বা কোনো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেখানে গিয়ে সে কাজে লাগবে না। আমাদের ভোকেশনাল এডুকেশনে যে শিক্ষা দেওয়া হয় সেটাও ঠিকমতো কাজে লাগছে না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার এই ফল্টি একটা সিস্টেম হয়ে থাকার জন্য আমাদের যে তরুণ প্রজন্ম যারা বেরিয়ে আসছে তারা কিন্তু আমাদের জগতে যা পরিবর্তন ঘটছে, যা প্রয়োজন হচ্ছে সেটায় রেসপন্স করতে পারছে না। তাহলে আমাদের দরকারটা কি? হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট নাও? এখন প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন এমন একটা শিক্ষা ব্যবস্থা
যেটা প্রাসঙ্গিক হবে শুধু তাই নয়, সেটা রেসপন্সিভ হবে, অর্থাৎ সে সাড়া দেবে। আমার বেঁচে থাকার জন্য এমন কিছু জিনিসের যেগুলো প্রয়োজন সেটা আমি যেন শিক্ষা থেকে পাই। আমাদের ব্যবহারিক জীবনে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, মিনিমাম স্বাস্থ্যবিধি মেনে চললে সুস্থ থাকা যায়। সেই জ্ঞান যদি থাকে তাহলে একটা পরিবারের চিকিৎসা খাতে ব্যয় অনেক কমে যাবে। যদি দেখা যাবে গৃহস্থালির যে সমস্ত ব্যবহারিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলোকে টুকিটাকি মেরামতির কাজ, তার যদি ন্যূনতম জ্ঞান আমাদের শিক্ষা ব্যবস্থায় পেয়ে থাকি, তাহলে আমাদের সেই জন্য অকারণ খরচ করতে হয় না। কিন্তু সেটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাই। সেই জন্য আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার যেটা হবে রেসপন্সিভ এবং রেলিভেন্ট। এবার আমাদের 2020 এই যে নূতন শিক্ষা পলিসি নিয়ে আসা হয়েছে, চেয়ারম্যানশিপ অফ ডক্টর কে কস্তুরী রঙ্গন, উনি এই নূতন শিক্ষা কমিটির চেয়ারপারসন ছিলেন। তার চেয়ারম্যানশিপে যে নূতন শিক্ষানীতি এসেছে তাতে কি করা হয়েছে না, আমাদের জাতীয় শিক্ষানীতিকে 5+3+3+4 অর্থাৎ 15 বছর একটা শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। 15 বছর শিক্ষা ব্যবস্থাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। আগে যেমন ছিল বাধ্যতামূলক শিক্ষা, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা করা ছিল, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, 6 থেকে 14 মানে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক ছিল। সরকার এই পর্যন্ত দায় নেবে, পরিবারকে এই পর্যন্ত দায় নিতে হবে। এরপর 14 বছরের পর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে যে সে এবার কাজ করলে করতে পারে। কিন্তু আমাদের নূতন যে শিক্ষা ব্যবস্থা তাতে ধরা হয়েছে কোন বছর থেকে? 3 বছর বয়স থেকে। আর তা শুরু হচ্ছে কোথায়, শেষ হচ্ছে কোথায়? 18 বছর বয়সে। তাহলে যেখানে 6-এ শুরু ছিল এখন শুরু হচ্ছে 3-এ, যেখানে 14-এ শেষ ছিল সেখানে শেষ হচ্ছে 18-এ। তাহলে এই যে 15 বছর ধরে শিক্ষা ব্যবস্থা, এতে 4টে স্টেজ করা হয়েছে। সেই 4টে স্টেজ কি না, একটা হচ্ছে যে ফাউন্ডেশনাল স্টেজ, যেটা শুরু হচ্ছে 3 বছর বয়সে, 5 বছরের কোর্স ওটা আমাদের ওই 5+3+3+4, তার যে 5, এই 5 বছর ধরে চলবে ফাউন্ডেশনাল স্টেজ। এই 5 বছরে কি শেখানো হবে না, আইসিডিএসে 3 বছর ধরে সে নাচ গানের মাধ্যমে কিছু প্রাথমিক শিক্ষা পাবে, আর 2 বছর প্রাইমারি স্কুলে পড়বে, যেখানে ক্লাস 1-2। প্রাইমারি স্কুলে ক্লাস 1-2 পড়বে এবং আইসিডিএসে 3 বছর পড়বে। এই সব মিলিয়ে 5 বছরের একটা ফাউন্ডেশনাল স্টেজ তৈরি হচ্ছে। আচ্ছা, আইসিডিএস তো আগেও ছিল, তাহলে নূতনত্ব ব্যাপারটা কি হলো? ছিল আইসিডিএস আমাদের ছিল, আছে, কিন্তু যেটা ছিল তা হলো যে সমস্ত শিশুকে কিন্তু আইসিডিএসে অ্যাডমিট করা হতো না। তার জায়গায় আমাদের সবাইকেই বলা হতো কি যে 6 বছর বয়সে প্রাইমারিতে যেন আইসিডিএসে ভর্তি করাটা খানিকটা অপশনাল ছিল। যাদের সুযোগ আছে তারা অন্যান্য কেজি স্কুল বা অন্যান্য নার্সারি স্কুলে ভর্তি করিয়ে বাচ্চাদেরকে পঠন পাঠন করিয়েছে। আর যারা আইসিডিএসে বাচ্চাদেরকে দিতে পারেনি, সেই সমস্ত গরিব দুস্থ মানুষ, তারা বাইরে থেকে গেছে, তাদেরকে যদিও আনার জন্য সাধ্যমতো সরকারের তরফ থেকে চেষ্টা ত্রুটি কিছু হয়নি, তবুও তাদেরকে সবাইকে আনা যায়নি। কিন্তু এখন বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে যে 3 বছর বয়স হওয়া মানেই সমস্ত বাচ্চা চলে আসবে আইসিডিএসের আওতায়, এবং তারা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে তারা কিন্তু আইসিডিএসের শিক্ষার সঙ্গে তারা পুরোপুরি একটা কন্টিনিউয়েশনে থাকবে। এবং এই যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষার জন্য যে সিলেবাসটা তৈরি করে দেবে এনসিইআরটি বা এসসিইআরটি। এনসিইআরটি বহুল পরিচিত নাম, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরা এই শিক্ষা
যে মডিউলগুলো বাচ্চাদের জন্য আইসিডিএসে যে বাচ্চারা পড়াশুনো করবে বা নাচ গানের মাধ্যমে মানে জয়ফুল লার্নিংয়ের মধ্যে থাকবে, তার মডিউলটা তৈরি করে দেবে কিন্তু এরাই। তো এই হচ্ছে 5 বছরের একটা শিক্ষা কোর্স। তারপর 3 বছরের শিক্ষা কোর্স, সেটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ। প্রিপারেটরি স্টেজ 3 ইয়ার্স কোর্স, ওটা হচ্ছে প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে আমরা এখন দেখছি যে ক্লাস 4 পর্যন্ত, কোথাও কোথাও ক্লাস 5 পর্যন্ত আছে চালু, কিন্তু এবার যেটা হবে সেটা ক্লাস 5 প্রাইমারি স্কুলেই হবে। তাহলে ওখানে ক্লাস 2 পর্যন্ত হচ্ছিল যেটা স্কুলে, সেটা ফাউন্ডেশনাল স্টেজে চলে যাচ্ছিল। তারপরের প্রিপারেটরি স্টেজ কিন্তু 3 বছরের, যার মধ্যে 3টে ক্লাস থাকছে 3, 4, 5, ক্লাস 3, 4, 5। তারপর আসছে মিডিল স্টেজ। মিডিল স্টেজটা শুরু হচ্ছে 11 বছর বয়সে। প্রথম স্টেজ শুরু হয়েছে 3 বছরে, তার প্রিপারেটরি স্টেজ শুরু হয়েছে 8 বছর বয়সে, আর মিডিল স্টেজ শুরু হচ্ছে 11 বছর বয়সে, যেখানে ওখানেও 3 বছর পড়াশুনো থাকছে। 3 ইয়ার কোর্স ইন আপার প্রাইমারি স্কুল, যেটাকে বলা হচ্ছে জুনিয়র হাই বা হাই স্কুল। সেখানে 6, 7, 8 অর্থাৎ ওই যে ক্লাস 8 পর্যন্ত বা 14 বছর বয়স পর্যন্ত যেটা বাধ্যতামূলক ছিল, সেটা মিডিল স্টেজ পর্যন্ত কভার করলো। তারপরের দায়টা আর এ পর্যন্ত ছিল না, কিন্তু সেই 14 থেকে 18 বাকি যে 4 বছর, সেই 4 বছরকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টেজ, যেটার দায়িত্ব কিন্তু পরিবার এবং সরকার সবাইকেই নিতে হবে। সেখানে 9, 10, 11, 12 এই 4টে বছরের একটা সেকেন্ডারি স্টেজ তৈরি হয়েছে। এর উদ্দেশ্য কি না, প্রত্যেকটা শিশুকে একটা কোয়ালিটি এডুকেশনের মধ্যে আনা 2030 সালের মধ্যে। 2030 সালের মধ্যে 3 থেকে 18 বছর বয়সী সমস্ত শিশুকে একটা কোয়ালিটি এডুকেশনে আনা হবে। এই লক্ষ্য নিয়ে এই 15 বছরের একটা কোর্স, যার মধ্যে 4টে স্টেজ, এইটা করা হয়েছে। তো এই যে নতুন শিক্ষা নীতি নেওয়া হয়েছে, এই শিক্ষানীতির অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেগুলো এখানে আমি সব ডিটেলস আলোচনা করছি না, পয়েন্ট আকারে রেখেছি। যেমন বলা হয়েছে কি, নো সেপারেশন অফ আর্টস, সায়েন্স, কমার্স, এগুলোর মধ্যে কোনো পৃথকীকরণ থাকবে না। ভোকেশনাল এডুকেশন শুরু হবে 6 বছর ক্লাস 6 থেকে, যেটা বয়স 11। অর্থাৎ 11 বছর বয়স যখন শুরু হচ্ছে, 11 বছর বয়স মানে কি আমাদের মিডিল স্টেজ, অর্থাৎ মিডিল স্টেজে গিয়েই কিন্তু তার ভোকেশনাল এডুকেশন শুরু হচ্ছে। তারপর কি না, নো এক্সাম আপ টু ক্লাস 8। ক্লাস 8 পর্যন্ত অর্থাৎ 14 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চাকে পরীক্ষার মধ্যে আনা হচ্ছে না। পরীক্ষা শুরু হবে কখন, যখন সে 9-এ উঠলো, ক্লাস 9-এ উঠলো। 9 থেকে 12 এই যে 4 বছর সময়, এর মধ্যে মোট 8টি সেমিস্টার থাকবে, অর্থাৎ বছরে 2বার পরীক্ষার ব্যবস্থা থাকবে। এবার সেই পরীক্ষার যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা করবে কে? স্টুডেন্টরা নিজেরাই করবে, তাদের বন্ধুরা করবে, দেয়ার ক্লাসমেট অ্যান্ড দেয়ার টিচার্স। এই ত্রিস্তরীয় একটা মূল্যায়ন ব্যবস্থা তৈরি হবে। তার ডিটেলস এখনও ঠিক সেভাবে ফর্মুলেট হয়নি, ডিটেলস পরে জানা যাবে। অ্যাটলিস্ট আপ টু ক্লাস 5 মিডিয়াম অফ টিচিং মাস্ট বি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, মাদার টাং। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বলা আছে যে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চারা, অর্থাৎ যারা এই প্রিপারেটরি স্টেজ যাদের চলছে, সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অথবা মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। আর এটা আমি আগেই উল্লেখ করেছি যে 3 months প্লে বেসড স্কুল প্রিপারেটরি মডিউল টু বি প্রিপেয়ার্ড বাই NCERT, SCERT ফর ক্লাস 1 স্টুডেন্টস। ইন এভরি স্কুল দেয়ার উইল হ্যাভ স্মার্ট ক্লাসরুম। Study of Sanskrit to be given importance in school education. By 2030, the minimum qualification for teaching will be a 4 years integrated B.Ed degree. 2030-এর পর যারা শিক্ষকতা করবে, তাদেরকে কিন্তু অবশ্যই একটা মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাটেন্ড করতে হবে। সেটা হচ্ছে 4 বছরের একটা কোর্স, শিক্ষা পদ্ধতি, যেখানে গ্র্যাজুয়েশন এবং B.Ed একসাথে হবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। আর ডিসমেন্টেলিং অফ UGC অ্যান্ড দ্য AICTE ইন্ট্রোডাকশান অফ এ 4-year মাল্টিডিসিপ্লিনারি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম উইথ মাল্টিপল এক্সিট অপশনস। UGC থাকছে না,
আর AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ডিপ্লোমা যারা দেয় সেই প্রতিষ্ঠান, এরা কিন্তু আর থাকছে না, এটা মার্জ হয়ে যাবে। তার মানে প্রকারান্তরে যেটা বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আর থাকবে না, যদিও সে কথা পরিষ্কার করে কোথাও বলা নেই। তার কারণ আমাদের এই নতুন যে শিক্ষা ব্যবস্থা, নতুন শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমে যেটা বলা হচ্ছে আর্টস, সায়েন্স, কমার্স, এর মধ্যে কোনো রকম ভেদ থাকছে না। যে কেউ ফিজিক্সের সঙ্গে হিস্ট্রি পড়তে পারে, অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে কোনো রকম বাধা থাকছে না। শুধু দুটো ক্ষেত্রে বাধা, মানে দুটোকে ছেড়ে দেওয়া আছে, এক্সক্লুড করা আছে, সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন আর হচ্ছে লিগ্যাল এডুকেশন। অর্থাৎ আইন নিয়ে যারা পড়াশুনো করবে, অর্থাৎ সেই শিক্ষাটা, এবং যারা স্বাস্থ্য মেডিকেল এডুকেশনে যাবে, তাই এই দুটো ব্যবস্থা কিন্তু এক্সক্লুড করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। তাদের জন্য আলাদা করে ব্যবস্থা থাকবে। মিনিমাম এডুকেশন পর্যন্ত সবারই এক থাকবে, কিন্তু স্পেশালাইজেশনের ক্ষেত্রে গিয়ে ভিন্ন হয়ে যাবে। তো এই হচ্ছে মূল ব্যাপারগুলো ছিল। ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, ডিসকন্টিনিউশন অফ এমফিল আর হবে না কিন্তু। এখন যেমন এই ডক্টরেট করার জন্য বা এমফিল করার জন্য একটা পদ্ধতি ছিল, সেটা কিন্তু আর থাকছে না, ওটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। ইমপ্লিমেন্টেশন উইল বি ইন ফেজড ম্যানার। এই যে নতুন শিক্ষানীতি, এটা হচ্ছে একসঙ্গে সারা দেশে চালু হচ্ছে না, এটা 2021-22 সাল একাডেমিক ইয়ার থেকে শুরু হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড যেসব পায়, যেসব শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই প্রথম চালু হবে। কারেন্ট গ্রস এনরোলমেন্ট রেশিও ইজ 26.3% ইন হায়ার এডুকেশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের এনরোলমেন্ট হচ্ছে এখন 26.3%। ওটাকে টার্গেট করা হয়েছে 2035-এর মধ্যে অন্তত 50%-এ নিয়ে যাওয়া। ABC, আমাদের এই নতুন শিক্ষা পলিসিতে ABC একটা আছে। ABCটা কি? ABC হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিটস টু বি এস্টাবলিশড টু ফ্যাসিলিটেট ট্রান্সফার অফ ক্রেডিটস। অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানেই পড়াশোনা করুক না কেন, তার নামে একটি এরকম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সে সেখানে কি গ্রেড পেয়েছে, সেই গ্রেডগুলো বা ক্রেডিট যেগুলো পেয়েছে, সেটা কিন্তু অ্যাকুমুলেটেড হয়ে যাবে। মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিস মেরু at par with IIT, IIM to be set up as models of best multidisciplinary education of global standards in the country, যার ফলে বিদেশি কোম্পানি বা বিদেশি সংস্থা তারাও আমাদের দেশে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে ফেলতে পারে। এরকমভাবে NRF ইত্যাদি ইত্যাদি বলা আছে। হেকি এখন তৈরি হবে। এখন যেটা বলা ছিল যে UGC আছে, তারপর AICTE আছে, এরা কিন্তু থাকছে না, আমাদের তার জায়গায় এসে যাচ্ছে হেকি অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, এবং তার আন্ডারে 4টে স্বশাসিত বডি কাজ করবে। এখানেই বলা আছে উইল বি সেট আপ এজ এ সিঙ্গেল আমব্রেলা বডি ফর দ্য এন্টায়ার হায়ার এডুকেশন এক্সক্লুডিং মেডিকেল অ্যান্ড লিগাল এডুকেশন। এই দুটোকে বাদ দিয়ে রাখা হয়েছে, বাকি কিন্তু হেকিকে এর মানে সব দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। হেকির 4টে ইন্ডিপেন্ডেন্ট ভার্টিক্যালস, অর্থাৎ 4টে স্বাধীন সংস্থা থাকছে, তারা বিভিন্ন কাজগুলো সম্পাদন করবে। যেমন রেগুলেশন যদি কাজটা করতে হয়, তার জন্য ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। তারপর যদি স্ট্যান্ডার্ড সেটিংয়ের ব্যাপারটা দেখতে হয়, তার জন্য জেনারেল এডুকেশন কাউন্সিল বা GEC। তারপর ফান্ডিংয়ের ব্যাপারটা দেখার জন্য হায়ার এডুকেশন গ্রান্ট কাউন্সিল, আর অ্যাক্রিডিটেশনের জন্য ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এই সংস্থাগুলো থাকছে হেকির আন্ডারে। আর পাবলিক প্রাইভেট হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, পাবলিকই হোক আর প্রাইভেটই হোক, যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনগুলো থাকবে, সবাই কিন্তু একই নিয়ম মেনে চলতে বাধ্য থাকবে। তারা কিন্তু সব একই রুলস রেগুলেশন, অ্যাক্রিডিটেশন, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড, এগুলোকে মেনটেন করতে বাধ্য থাকবে। এই হচ্ছে মূল ব্যাপারগুলো ছিল। It also aims to increase the public investment in education sector to reach 6% of GDP at the earliest. Current spending is around 4.6% of its total GDP on education. আমাদের বর্তমানে শিক্ষা খাতে যে ব্যয় GDP-র 3% ছিল, ওটা 18-19 একটু বেড়েছে। আমাদের বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 4.6% করা হয়েছে গত বাজেটে, কিন্তু এটাকে আমাদের লক্ষ্য করা হয়েছে যে টার্গেট করা হয়েছে যে GDP-র 6% যদি না আমরা ব্যয় করতে পারি,
তাহলে এর জন্য যে পরিকাঠামো সেটাকে গড়ে তোলা যাবে না। তো আমাদের সিদ্ধান্তে গিয়ে আমরা একটা কথাই বলতে পারি যে ইট অফার্স, মানে নতুন যে শিক্ষা পলিসি সেটা অফার্স ওয়াইড ফ্লেক্সিবিলিটি ইন চয়েস অফ সাবজেক্টস across streams at school level and better to harness the talent of students rather than rigid streams of subject, integration of academics, co-curricular and extracurricular activities. Co-curricular and extracurricular activities কেউ গান বাজনা বা নাচ এসব শিখছে, তার সঙ্গে খেলাধুলো শিখছে, এগুলো আমাদের কিছু কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে ছিল, কিন্তু এখন আর এইগুলো সব কিন্তু সেপারেট থাকছে না, সব এক জায়গায় এসে গেছে। যে যার সুযোগ সুবিধে মতো, যার ভালো লাগা মতো স্কুলে এই যে এত সাবজেক্টের বৈচিত্র্য এনে দেওয়া হয়েছে, এটাকে নিশ্চয়ই ইন্টারেস্টিং করা হবে এবং আমাদের পারপাস সার্ভ করবে। উইথ বেটার পেডাগজিস উইল প্রোভাইড ওয়াইড গ্রুমিং অফ স্টুডেন্ট। সত্যিই যদি ছাত্রদেরকে আমাদের উপযুক্ত করে তুলতে হয়, তাদের স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যদি আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হয়, তাদের জন্য একটা উপযুক্ত শিক্ষা ব্যবস্থা এইভাবে অনেকটাই যে সম্ভব সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দুটো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এক্ষেত্রে আছে। একটা হচ্ছে কম্পিটেন্ট টিচার্স। আমরা যেটা বলতে পারি যে এখানে বলা হচ্ছে আমাদের একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা দেওয়া হবে, যেখানে ডিজিটাল ইউজ অনেক বেশি হবে, টেকনোলজির ইউজ বেশি হবে। তো আমাদের যে শিক্ষকরা আছেন তারা কি সেইভাবে উপযুক্ত হয়ে আছেন, বা যেটা বলা হচ্ছে 2030-এর মধ্যে সবাইকে সেই একই একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, সেটা কি সম্ভব হবে? আর একটা জিনিস বলা হয়েছে যে ক্লাস 5 পর্যন্ত সবাইকে এই মাতৃভাষায় শেখানো হবে। তাহলে আমাদের সংবিধানে 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু যদি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙের কথা ভাবা হয় তাহলে কিন্তু তার সংখ্যা অনেক বেশি। তাহলে সেই যে স্টাডি মেটেরিয়ালসের কথা বলা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চাদেরকে তাদের মাদার টাং অথবা লোকাল ল্যাঙ্গুয়েজে শেখানো হবে, সেই স্টাডি মেটেরিয়ালস কি দেওয়া সত্যিই সম্ভব হবে? এই দুটো চ্যালেঞ্জ যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে আমাদের আর শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের ফান্ডিংটা ঠিকমতো হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থা হয়তো আমাদের একটা আমূল পরিবর্তন এবং যুগোপযোগী পরিবর্তন আনবে বলেই আমাদের বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ।